হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সাহিত্য হরার চ্যানেলের আরও একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি। আমি তোমাদের সঙ্গে রয়েছি বি মান্না। আজ তোমাদের যে গল্পটি শোনাবো সেই গল্পের নাম ভূত আর কিম্ভূত। গল্পটি নেওয়া হয়েছে বেনিমাধব সিলস লাইব্রেরি প্রকাশিত ভূত আর কিম্ভূত এই বইটি থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় আশ্বিন 1402 বঙ্গাব্দে। সব বয়সের শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পের কয়েক জায়গায় কিছু পরিবর্তন করা হয়েছে। আশা করি তোমরা স্বাধীন চেতাভাবে এই গল্পটিকে গ্রহণ করবে। তবে আর দেরি করব না, শুরু করি আজকের গল্প ভূত আর কিম্ভূত। জীবনপুর নামে একটি গ্রাম, যদুপুর শহর থেকে প্রায় 5-7 মাইল দূরে গ্রামখানে। ঘটনাটা ঘটেছিল অনেক দিন আগে, কাজেই তখন পাকা রাস্তাও তৈরি হয়নি, আর রাস্তায় রাস্তায় বিদ্যুতের ঝলকানিও ছিল না। শুধু জীবনপুর গ্রাম তো দূরের কথা, যদুপুর শহরেও বৈদ্যুতিক আলো জ্বলতো না। দোকান পছারির কোনোটাতে জ্বলতো হ্যারিকেন, কোনোটাতে আবার হ্যাজাক লাইট। এর বেশি কিছু ছিল না। একটা বাজার ছিল বটে, তবে তাতে সব কিছু পাওয়া যেত না। অতএব জীবনপুর গ্রামের অবস্থা আরও কাহিল। ভাঙা চোরা রাস্তা, কোথাও আবার জল জমে আছে, চারিদিকে বাঁশের বন। বিকেল থেকে এই মশা ভনভন করে উড়ে বেড়ায়। তবে সপ্তাহে 2 দিন হাট বসে। সেই দুটো দিন বাজার বেশ জমজমাট হয়। দূরের গ্রাম থেকে চাষিরা আসে ক্ষেতের ফসল নিয়ে, সেই সঙ্গে গুড়, পাট, ধান, চাল আর সর্ষে ইত্যাদি নিয়ে বাজারে অর্থাৎ হাটে বিক্রি করতে আসে। কুমোররা মাটির বাসন আনে, তাঁতিরা গামছা ও মশারি নিয়ে আসে, কামাররা লোহার বাসন নিয়ে বেচতে আসে হাটে। হাট বেশ জমজমাট হয়ে থাকে বেলা 4টে পর্যন্ত। তারপর সকলে যে যার বাড়ি চলে যায়। 5টা বাজলেই হাট ফাঁকা হয়ে যায়, কেউ থাকে না। হাটের খড়ের চালাগুলো জনমানব হয়ে পড়ে থাকে। হাটে কোনো সাড়া শব্দ শুনতে পাওয়া যায় না, শোনা যায় না কোনো কোলাহল। শান্ত নিঝুম হয়ে পড়ে সব। শুধুমাত্র হাটের অস্তিত্ব বজায় রেখে কয়েকটা চায়ের দোকান আর তেলে ভাজার দোকান, আর ওই শিবতলার আটচালা। সন্ধ্যার পর গাঁয়ের মানুষ কাজকর্ম সেরে শিবতলার আটচালায় এসে জমায়েত হয়। সেখানে সবাই রাত 9টা-10টা পর্যন্ত বসে গল্পগুজব করে আর তাস দাবা খেলে। তারপর যে যার ঘরে ফিরে যায়। হাটতলা ফাঁকা পড়ে থাকে। হাটের ছোট ছোট চালাগুলিতে কুকুরগুলো ছোটাছুটি করতে থাকে। হাটের পাশ দিয়ে বয়ে গেছে একটা বড় খাল। তবে এটাকে খাল না বলে নদী বলাই ভালো, কারণ 12 মাস খালে জল থাকে। ছোট ছোট ডিঙি নৌকা যাতায়াত করে খাল দিয়ে। জেলেরা ডিঙি নিয়ে মাছ ধরে। এই খালের পাশ দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে উত্তর দক্ষিণে। এই রাস্তা ধরে দক্ষিণ দিকে খানিক দূর গেলেই পড়বে একটা চর। এখানে খালটা বাঁক নিয়ে আবার এগিয়ে গেছে। এই চরটাই হলো গাঁয়ের শ্মশান। আশেপাশের গাঁয়ের লোক এখানে মরা পোড়াতে আসে। এটাই হলো জীবনপুর গাঁয়ের পরিবেশ। এই শ্মশানের উপর একটা খুব বড় শিরীষ গাছ ছিল। এই গাছে থাকতো একটা ভূত। সে লোকের বাড়ির আশেপাশে রাত্রে ঘুরে বেড়াতো, আর এঁটো কাটা যা পেত তাই খেত। হাটবার হলে তার খাওয়াটা ভালোই হতো, কারণ পচা শুকনো আনাজপত্র, মাছের আঁশ কাঁটা যা পড়ে থাকতো, সে গভীর রাতে চুপি চুপি হাটতলায় এসে সব মনের আনন্দে কুড়িয়ে খেত। সেদিন তার ভাগ্যটা ভালোই ছিল বলতে হবে, কারণ সে গাছ থেকে নেমে এদিক ওদিকে ঘুরতে ঘুরতে খালের ধারে এসে হাজির হলো। হঠাৎ সে দেখলে একটা মরা ছাগলের বাচ্চা খালের চরে পড়ে আছে। ব্যাস, আর যাই কোথায়। সে তাড়াতাড়ি মরা ছাগলের বাচ্চাটাকে তুলে নিয়ে চলে এলো তার আস্তানায়, সেই শিরীষ গাছে। তারপর গাছের ডালে পা ঝুলিয়ে সে মরা ছাগল বাচ্চাটাকে মনের আনন্দে খেতে শুরু করে দিল। এমন সময় কোথা থেকে একটা বেঁটে ভূত সেখানে এসে হাজির হলো। সে গাছের উপর একটা ভূতকে ছাগল বাচ্চা খেতে দেখে বললে, কে ভাই তুমি? কি খাচ্ছ? আমাকে একটু দাও না। গাছের ওপর থেকে ভূতরা বললে, কে রে তুই? বেঁটে ভূতরা বললে, আমিও একটা ভূত। গাছের ওপর যে ভূত ছিল সে বললে, গাছের উপর উঠে আয়, তোকে মাংস খাওয়াবো। বেঁটে ভূতরা সঙ্গে সঙ্গে গাছে উঠে গেল। তারপর দুজনে মনের আনন্দে মরা ছাগলের মাংস খেতে খেতে আলাপ করতে লাগলো। বেঁটে ভূত বললে, তুই তো বেশ ভাই লম্বা চওড়া। তোর নাম কি ভাই? লম্বা ভূতরে হেসে বললে, আমরা ভূত, আমাদের আবার নাম আছে নাকি? আজ থেকে তুই আমাকে ভূত বলে ডাকবি, আর আমি তোকে কিমভূত বলে ডাকবো। এই বলে হেসে উঠল। হাসি তো নয়, সে হাসি শুনলেই বুকের রক্ত যেন জল হয়ে যায়। দুজনের মধ্যে এইভাবে খুব বন্ধুত্ব হয়ে গেল। যেখানে যায় দুজনেই যায়, যা পায় দুজনেই ভাগ করে খায়। ওরা দুজনেই ছিল খুব পেটুক আর লোভী। দুষ্টু বুদ্ধিতেও তারা ছিল দুজনেই সমান। সেদিন ওরা দুজন মানুষের বেশ ধরে খালের পাশের রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ দূরে দেখা গেল কয়েকটা হ্যাজাক লাগি নিয়ে কয়েকজন লোক এগিয়ে আসছে। ভূত ভালো করে লক্ষ্য করে বললে, সঙ্গে আবার পালকিও আছে দেখছি।
কিম্ভূত বললে, তাহলে ওরা বর নিয়ে বিয়ে বাড়িতে যাচ্ছে বিয়ে দিতে। ভূত বললে, চল ওদের সঙ্গে মিশে যাই, বিয়ে বাড়িতে খাওয়াটা বেশ ভালোই হবে। চল চল। কিম্ভূত বললে, কিন্তু যদি ধরা পড়ে যাই? ভূত বললে, আমরা হলাম ভূত, আমাদের কে ধরবে? এখন চল দেখি, কথা বাড়িয়ে লাভ নেই। এইরকম যুক্তি করে ওরা বরযাত্রীদের সঙ্গে মিশে বিয়ে বাড়িতে গিয়ে হাজির হলো। ওরা একবার দাঁড়িয়ে বিয়ে দেখলে, তারপর সকলে যখন খেতে বসলো, ওরাও বসে গেল বরযাত্রীদের সঙ্গে। ভাত, মাংস, নানা রকম তরিতরকারি আর মাছ ওরা মনের আনন্দে খেতে শুরু করে দিল। বাপরে বাপ, খাওয়া তো নয়, যেন রাক্ষসে খাওয়া। যত দেয় ওরা বলে আরও দাও। ওদের খাওয়া দেখে বরযাত্রীরা ফিসফিস করে বলতে লাগলো, কোন গাঁয়ের লোক রে বাবা, আমাদের লোক বলে তো মনে হয় না। একজন বললে, নিশ্চয়ই এখানকার লোক। খাওয়া সকলের শেষ হয়ে এসেছে, ওরা কিন্তু খেয়েই চলেছে। তখন সকলের সন্দেহ হলো মনে। কয়েকজন যুবক এসে বললে, আপনাদের খাওয়া কি শেষ হবে না মশাই? শেষ খাওয়া খাচ্ছেন নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গেই ওরা দুজনে উঠে দাঁড়ালো নিজ মূর্তি ধরে। ওদের ভয়ঙ্কর মূর্তি দেখে সবাই ভূত ভূত বলে দৌড়াতে লাগলো। কয়েকটা লাইট ভাঙলো, খাবার জিনিস সব ছড়িয়ে পড়লো। ওরা হা হা করে হাসতে হাসতে সেখান থেকে পালিয়ে এলো ওদের আস্তানায়। পরের দিন সবার মুখে মুখে ছড়িয়ে পড়লো কথাটা। কেউ বিশ্বাস করলো, আবার কেউ বিশ্বাস করলো না। কয়েকদিন ব্যাপারটা নিয়ে একটু হইচই হলো, তারপর সব চুপ। এরপর আবার ভূত আর কিম্ভূতের উপদ্রব শুরু হলো। বিপিন ভট্টাচার্য পাশের গাঁয়ে এক বাড়িতে শ্রাদ্ধ করে বাড়ি ফিরছিলাম। কাজ মিটিয়ে ফিরে আসতে আসতে সন্ধ্যা প্রায় পার হয়ে গেছে। বিপিন ভট্টাচার্যের হাতে ছিল একটা ব্যাগ, তাতে ছিল কাপড় চোপড় আর কাঁধে ছিল একটা পুটলি। পুটলিতে ছিল লুচি, তরকারি আর মিষ্টি। সেই সময় ভূত আর কিম্ভূত তাদের শিরীষ গাছের ডালে পা ঝুলিয়ে বসেছিল। দূর থেকে বিপিন ভট্টাচার্যকে দেখে ভূত বললে, এই কিম্ভূত, ওই যে বামুনটা আসতে দেখছিস, চল ওর কাছে যাই। কিম্ভূত বলল, ওর কাছে গিয়ে কি লাভ? তার চেয়ে চল কিছু খাবার জোগাড় করতে পারি কিনা দেখি, আমার খুব খিদে পেয়েছে। ভূত বললে, আমারও খিদে পেয়েছে, তাই তো ওখানে যাচ্ছি। কিম্ভূত বললে, বামুনটার কাছে কি আছে? হয়তো কতকগুলো আতপ চাল আর কয়েকটা পাকা কলা। ভূত বললে, বাজে কথা বকিসনি, ওর কাঁধে যে পুল্লিটা দেখছিস তাতে লুচি তরকারি মিষ্টি আছে। লুচির কথা শুনে কিম্ভূতের জিভে জল চলে এলো। তবু সে বললে, পুল্লিতে যে লুচি তরকারি আছে, কি করে তুই জানলি? ভূত বললে, মাঠ পার হয়ে বামুনটা যখন পুল্লি রেখে বিশ্রাম করছিল, তখন আমি সব দেখে নিয়েছি। কিম্ভূত বললে, তাহলে চল দেখা যাক। এই যুক্তি করে দুজনে গাছ থেকে নেমে বাবুনের পেছনে পেছনে চলতে লাগলো। খানিক দূর এসেই বাঁধ থেকে নেমে কিছুটা যেতেই বিপিন ভট্টাচার্যের কাঁধের পুল্লিটা শূন্যে উড়ে গেল। বিপিন ভট্টাচার্য হাঁ করে উপর দিকে চেয়ে দেখলে তার পুল্লিটা শূন্যে উড়ে চলেছে। ব্যাপার দেখে তো সে অবাক। মনে মনে বললে, একই কাণ্ড রে বাবা, ভূতের ব্যাপার নাকি? এতখানি বয়স হলো, এমন তো কখনো দেখিনি। ভট্টাচার্য যেসব চিন্তা করছে, এমন সময় তার কানে এলো হাসির শব্দ। কি ভয়ানক সেই হাসি, শুনলে পিলে চমকে যায়। বিপিন ভট্টাচার্যের হাত পা কাঁপতে লাগলো থরথর করে। সে দৌড় দিল বাড়ির দিকে। পরের দিন এই ব্যাপার লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল গ্রামে। সবাই ভয় পেয়ে গেল। সন্ধ্যা হলেই গাঁ যেন শ্মশান হয়ে যায়। কেউ আর ভয়ে বেরোতে চায় না। শিবদোলাতেও আর কেউ আসে না। এইভাবেই দিনগুলো কেটে যেতে থাকে। কয়েকদিন পরেই বোসপাড়ায় এক কাণ্ড ঘটে গেল। জীবনপুরের বোসেরা বেশ বড়লোক। অনেক জমি জায়গা রয়েছে, পুকুর বাগান আছে, ধান চালার পাটেরও কারবার করে। গাঁয়ের মধ্যে দোতলা পাকা বাড়ি। সব দিক থেকে তাদের অবস্থা বেশ সচ্ছল। সংসারেও অনেক লোক। সেদিন বাড়ির কর্তা খালদার থেকে ঘুরে আসার সময় জেলেদের কাছ থেকে দুটো বেশ বড় ইলিশ মাছ এনেছিল। গিন্নি মাছ দুটো কেটে ধুয়ে বসলো রান্না করতে। সবেমাত্র বোসগিন্নি মাছগুলো ভেজে তুলে রেখেছে, এমন সময় জানালা দিয়ে দুটো কঙ্কালসার হাত গলিয়ে কে যেন ভাজা মাছগুলো তুলে নিল। কঙ্কালসার হাত দেখে বোসগিন্নি একেবারে ভূত বলে চেঁচিয়ে উঠে রান্নাঘরের চৌকাঠে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। বোসগিন্নির চিৎকার শুনে সবাই ছুটে এসে দেখলো মাছের জায়গায় মাছ নেই, দু একটা ভাজা মাছ মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। সবাই হ্যারিকেন আর টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। বাড়ির চারিদিকে সবাই ঘুরে দেখতে লাগলো, কিন্তু কাকেও দেখা গেল না। শুধু জানালার বাইরে কয়েকটা মাছের কাঁটা দেখা গেল। ব্যাপার দেখে সকলের চোখ কপালে উঠল। কি যে করবে কেউ ভেবে ঠিক করতে পারল না। এমন সময় দূর থেকে শোনা গেল বুক কাঁপানো হাসির শব্দ। তখন সবাই বুঝতে পারল এই হাসি মানুষের নয়, এই হাসি কোনো অশরীরী আত্মার। সেদিন রাতে আর কারো ঘুম হলো না। সবাই একটা আতঙ্ক নিয়ে জেগে রাত কাটালো। পরদিন বসেদের কর্তা পাড়ার আর গাঁয়ের কয়েকজন মাতব্বর লোককে বাড়িতে এনে ডেকে সব কথা বললে। একজন বললে, হ্যাঁ, কিছুদিন হলো গাঁয়ে এইরকম ব্যাপার ঘটছে শুনেছি। রাখাল মাঝি বললে,
পাশের গাঁয়ের বিয়ে বাড়িতে এরকম কাণ্ড ঘটেছিল। দুটো ভূত নাকি বিয়ে বাড়িতে পণ্ড করে দিয়েছিল। হাড়ু মোড়ল বললে, কেন, ভট্টাচ মশের ব্যাপারটা শোনেননি? সেই বেচারা সাধ্য বাড়ি থেকে কাজ সেরে সন্ধ্যার পর বাড়ি ফিরছিল, তার পুল্লিতে ছিল লুচি আর তরকারি। তালপুকুরের কাছে আসতেই তার কাঁধ থেকে লুচির পুল্লি ভূতে উড়িয়ে নিয়ে চলে যায়। ভোজকর্তা বললে, সবই শুনেছি আমি, কিন্তু এটা তো ভালো কথা নয়, এর একটা তো ব্যবস্থা করা দরকার। সবাই সেই কথায় সাই দিয়ে বললে, নিশ্চয়ই নিশ্চয়ই, তাই না হলে ভূতের উপদ্রবে গাঁ ছেড়ে পালাতে হবে। হাড়ু মোড়ল বললে, কিন্তু কি ব্যবস্থা করবেন? এ তো আর মানুষ নয় যে মারধর করে গাঁ থেকে তাড়াবেন, এ হলো ভূতের ব্যাপার। রাখাল মাঝি বললে, তা বটে। যোগী দলই বসেছিল একপাশে, এতক্ষণ সে কোনো কথা বলেনি। এবার সে বললে, ওঝা না হলে এই ব্যাপারে কেউ কিছু করতে পারবে না। বোসকর্তা বললে, যোগী ঠিক কথাই বলেছে, কিন্তু বেশ শক্ত ওঝার দরকার, আজে বাজে হলে পারবে না। অনেকেই অনেক ওঝার নাম বললে, কিন্তু একটাও কারো পছন্দ হলো না। যোগী বললে, দয়ালপুর গ্রামে গঙ্গার ধারে যে শ্মশান আছে, যেখানে আছে কালী মন্দির, সেই মন্দিরে একজন তান্ত্রিক সাধু আছেন, সিদ্ধ পুরুষ তিনি, তাকে আনতে পারলে কাজ হবে, তাছাড়া আর কারু দ্বারা কিছু হবে না। হাড়ু মোড়ল বললে, কিন্তু দয়ালপুর তো অনেক দূর, সকালে গেলে সেখানে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। বোসকর্তা বললে, তা হোক, আপনারা 4খানা সাইকেল নিয়ে আর 4জন চলে যান, যা খরচ হবে আমি দেব। আসবার সময় সকলে সাধু বাবাকে সঙ্গে নিয়ে নৌকায় করে ফিরবেন। 4টি ছোকরা পরের দিনই সকালে সাইকেল নিয়ে রওনা দিল। দয়ালপুর মহা শ্মশান, দিন রাত এখানে মরা পড়ে, চারপাশে লোকজনের বাস নেই, গঙ্গার ধারেই শ্মশান। শ্মশানের মধ্যে কালী মায়ের বিরাট মন্দির, নাট মন্দির, যাত্রীদের থাকার জায়গা প্রভৃতি সবই আছে। সাধুবাবা এবং তার 2টি চেলা থাকে মন্দিরে। বেশ লম্বা চওড়া চেহারা, মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা। ওরা 4জন সাইকেল থেকে নেমে সাধু বাবাকে প্রণাম করে দাঁড়ালো। তখন প্রায় সন্ধ্যা হয়। সাধু বাবা তাদের বসতে বলে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথা থেকে আসছো? ওরা বললে, আমরা জীবনপুর থেকে আসছি বাবা। সাধু বাবা বললে, সে তো অনেক দূর, তা তোমরা কী জন্য এসেছো বাবা? ওরা তখন সব ঘটনা খুলে বললে সাধু বাবাকে। সাধু বাবা সব শুনে কিছুক্ষণ চোখ বুজে রইলেন, তারপর বললেন, আমি সাধু সন্ন্যাসী মানুষ, কারো অনিষ্ট করা আমার কাজ নয়। তবে তোমরা যখন বিপদে পড়ে আমার মায়ের কাছে এসেছো, তখন একটা কিছু ব্যবস্থা করব। আমি জানতে পেরেছি 2টি অশরীরী আত্মা এই কাণ্ড করে চলেছে। আজ তোমরা এখানে বিশ্রাম করো, কাল আমি যাব তোমাদের সঙ্গে। পরের দিন একটা নৌকা ভাড়া করে ওরা সাধু বাবাকে নিয়ে এলো গাঁয়ে। অনেকেই সাধু বাবাকে দর্শন করে পায়ের ধুলো নিলে। বসেদের বৈঠকখানার ঘরে সাধু বাবার থাকার ব্যবস্থা হলো। বসেদের বৈঠকখানায় অনেকেই এসেছিল। সাধু বাবা তাদের উদ্দেশ্য করে বললেন, দেখো বাবা, আমি সন্ন্যাসী মানুষ, আমার কাছে সবাই সমান, শরীর হোক আর অশরীরই হোক, আমি কারো অনিষ্ট করতে পারবো না। বোসকর্তা বললে, তাহলে কি হবে বাবা? সাধু বাবা বললেন, কাল শনিবার, তার ওপর অমাবস্যা, কাল রাত্রে আমি তোমাদের গ্রামের শ্মশানে কালী মায়ের পুজো আর হোম করব, তাতেই তোমাদের মঙ্গল হবে, আর অশরীরী আত্মা 2টিও পেটজনি থেকে মুক্ত হয়ে যাবে। সাধু বাবার কথায় সকলেই রাজি হয়ে গেল। অনেক টাকা চাঁদা উঠল, সব কেনাকাটা হয়ে গেল। পরদিন সন্ধ্যাবেলা সাধু বাবা এলেন জীবনপুরের শ্মশানে। তারপর একটি জায়গা দেখিয়ে পরিষ্কার করে দিতে বললেন। জায়গা পরিষ্কার করা হলো। সাধু বাবা সেখানে ঘট স্থাপন করে আর হাতের ত্রিশূলটি পুঁতে দিয়ে পুজোয় বসলেন। পুজো হলো, পাঁঠা বলিও হলো। হোম করে শেষে সাধু বাবা জপ করতে বসলেন। গাঁয়ের লোক প্রায় অনেকেই এসেছিল। তারা বসে বসে দেখতে লাগলো। কারো মুখে কোনো কথা নেই। দেখতে দেখতে পূর্বাকাশ লাল হয়ে উঠল। তখনও আলো ফোটেনি, চারিদিক অস্পষ্ট অন্ধকার। এমন সময় সেই শিরীষ গাছের উপর থেকে নেমে এলো 2টি ছায়ামূর্তি, একটি বেশ লম্বা চওড়া আর একটি বেঁটে। তারা দূর থেকে প্রণাম করে বললে, সাধু বাবা, ভূত হয়ে এতদিন খুব কষ্ট পাচ্ছিলাম, আপনার দয়ায় আজ আমরা উদ্ধার হলাম। এই বলে সেই মূর্তি 2টি অদৃশ্য হয়ে গেল। সাধু বাবা সকলকে বললেন, আর তোমাদের কোনো ভয় নেই, তোমরা এবার বাড়ি যাও। তো বন্ধুরা, আজকের মতো সাহিত্য হররের গল্প এখানেই শেষ হলো। গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং পরবর্তীতে কোন গল্প শুনতে চাইছো সেটি উল্লেখ করবে কমেন্টের মাধ্যমে।